আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা থেকে কিন্তু গত যে মাদ্রাসার যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু কোশ্চেন পড়েছিল, এবং এই টপিকটা অনেক স্টুডেন্টের মধ্যে একটু সমস্যা আছে। তাই আজকে একটু এই টপিকটা নিয়ে আলোচনা করব। আজকে টপিকের কি না, তিনটে ফ্লো আমরা সবাই জানি। একটা হচ্ছে কি হোমোপিগনাল ফ্লো, একটা হাইপারপিগনাল ফ্লো, আর একটা হচ্ছে হাইপোপিগনাল ফ্লো। চলুন আজকে আমরা খুব সুন্দরভাবে ধাপে ধাপে এই তিনটে ফ্লো সম্পর্কে আমরা বুঝে নেব, এবং অবশ্যই কিন্তু একটু নতুনভাবে বুঝবো ব্যাপারটাকে, একটু প্র্যাকটিক্যালি উদাহরণ সহকারে আপনাদেরকে ব্যাপারটা বোঝাবার আমি চেষ্টা করব। ওকে, চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে চলুন আমরা সেট ওয়ানে কি দেখেছি, হাইপার। হাইপার মানে কি, হেভি মানে বেশি। হাইপার মানে হেভি বা বেশি, মোর দ্যান নর্মাল। ওকে, দেখবেন এই যে হাইপার যে কথাটা, এরকম কিন্তু আমরা নর্মালি ওয়ার্ড কিন্তু আমাদের জীবনে শুনে থাকি। যেমন হাইপার টেনশন বলে না, হাইপার টেনশন রুগী মানে উচ্চ রক্তচাপ যদি রুগীকে আমরা হাইপার টেনশন বলি। আচ্ছা, অনেকে বলে হাইপার অ্যাক্টিভ চাইল্ড, যে বাচ্চা খুব বেশি চঞ্চল তাকে আমরা কি বলি, হাইপার অ্যাক্টিভ। তার মানে হাইপার মানে আমরা কি বুঝলাম, হাইপার মানে বুঝলাম হেভি বা মোর দ্যান নর্মাল। ওকে, 2 নম্বর হচ্ছে হাইপো। হাইপো মানে হচ্ছে লাইট বা কম, ঠিক আছে, লেস দ্যান নর্মাল। এটাও কিন্তু আমরা শুনেছি, যেমন আমরা ভূমিকম্প পড়েছি, ভূমিকম্প শুনেননি আপনারা, হাইপো সেন্টার ওয়ার্ডটা শোনা আছে। তারপর হাইপোগ্লুকোমিয়া, ঠিক আছে, রক্তে শর্করা কম থাকলে। তারপর কি হাইপোটেনশন, কম চাপজনিত। তাহলে এই টার্মগুলো কিন্তু শুনেছি। তাহলে হাইপো মানে কি, কম। আচ্ছা, তাহলে একটা বেশি একটা কম, আর তাহলে একটা কি হবে, অবশ্যই সমান হবে। যখন হোমো মানে সমান সেম, তখন সেটাকে আমরা কি বলবো, একই রকম। যেমন কি হোমোস্ফিয়ার ওয়ার্ড শোনা আছে, হোমোজেনিয়াস মিক্সার শোনা আছে। তাহলে আমরা কি জানলাম, ছবির সাহায্যে এরকম দেখি, এই ওপর দিকে তীর মানে বেশি, এটাকে আমরা কি বলবো, হাইপার। নিচের দিকে তীর মানে কম, এটাকে কি বলবো, হাইপো। আর মাঝখানে দুটো সমান হলে সেটা কি বলবো, হোমো। চলুন একটু প্র্যাকটিক্যালি পড়ে নিই। এই হাতের মনে ওপর দিকটা তীর আছে, আমি হাতটা উপর তুললাম, এটা কি বলবো, হাইপার। নিচে দিয়ে নামিয়ে দিলাম, কি হবে, হাইপো। এরকম করলে কি হবে, হোমো। এটা কি হাইপার, হোমো, হাইপো। তাহলে এই তিনটে কনসেপ্ট বুঝে নিলাম, হাইপো, হোমো, হাইপার। এবার এই কনসেপ্টটা নদীর ফ্লোর ক্ষেত্রে কি করে কাজে লাগাবো, চলুন সেটা দেখে নিই। এবার যখন আমরা এই নদীর ক্ষেত্রে কি করবো, দুটো কলাম করব। একটা কলাম হচ্ছে কলাম এ, এইদিকে হচ্ছে কলাম বি। একদিকে রাখবো নদীর জলের ঘনত্ব। নদী জেনারেলি কোথায় গিয়ে মিলিত হয়, কোনো মোহনা, তাই এই বি কলমে রাখবো মোহনা। মোহনা মানে কি, পতন স্থলে জলের ঘনত্ব। আর আমরা জেনারেলি কি জানি, নদী কোথায় পতিত হয়, হয় কোনো হ্রদে পতিত হবে কিংবা সমুদ্রে পতিত হবে। তাহলে দুটো কলম আমরা ধরে নিলাম, একটা হচ্ছে কি এ কলমে রাখলাম নদীর জলের ঘনত্ব, আর বি কলমে কি রাখলাম, পতন স্থলের জলের ঘনত্ব। ওকে, এরপরে চলুন প্রথমে কি দেখব, নদীর জলের ঘনত্ব যদি পতন স্থলের জলের ঘনত্বের সমান হয়ে যায়, যখন দুটো জলের ঘনত্ব সমান হবে তখন সেটাকে আমরা কি বলবো, এখান থেকে একটা ওয়ার্ড নিয়ে নেবো, হোমো। হোমো আমরা লিখে দেবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে হোমো লেখার পর আমরা একটা কমন ওয়ার্ড লিখবো, পিকনাল ফ্লো, হোমোপিকনাল ফ্লো। তাহলে হোমোপিকনাল ফ্লো কাকে বলবো, যখন এই নদীর জলের ঘনত্ব এবং এই পতন স্থলের জলের ঘনত্ব সমান হবে, সেটাকে আমরা বলবো হোমোপিকনাল। ওকে, 2 নম্বর কি, এই নদীর জলের ঘনত্ব যখন বেশি হবে, কার থেকে বেশি হবে, অবশ্যই পতন স্থলে জলের ঘনত্ব থেকে। এই যে গ্রেটার দ্যান চিহ্ন আছে, তখন বেশি মানে কি, এই ওয়ার্ডটা চলে আসবে হাইপার, হাইপার পিকনাল ফ্লো। ওকে, এরপরে কম হবে, নদীর জলের ঘনত্ব যখন কম হবে, কার থেকে কম হবে, পতন স্থলের জলের ঘনত্ব থেকে, হয় কোনো হ্রদের জলের ঘনত্ব কিংবা সমুদ্রের জলের ঘনত্ব, তখন সেটাকে আমরা কি বলবো, কম মানে হাইপো, হাইপো পিগনাল ফ্লো। তাহলে কি করে মনে রাখবো, দেখুন, হোমো লিখে দিলাম, হাইপার লিখে দিলাম, হাইপো লিখে দিলাম। যখন সমান তখন লিখে দেবো হোমো, যখন বেশি লিখে দেবো হাইপার, যখন কম তখন লিখে দেবো হাইপো। এবার পিগনালটা যখন পিগনাল ফ্লো, এটা কিন্তু প্রত্যেকের কমন। ওকে, তাহলে এখানে আমি কি করছি, এখানে আমি নদীর জলের ঘনত্বকে স্ট্যাটিস্টিক ধরে রেখেছি, যে নদীর জলের ঘনত্ব যখন পতনস্থল হয়, হ্রদ বা সমুদ্রের ঘনত্বের সমান হবে, হোমোপিগনাল। নদীর জলের ঘনত্ব যখন বেশি হবে, কার থেকে, পতনস্থল জলের থেকে, তখন সেটা হচ্ছে হাইপারপিগনাল। নদী জলের ঘনত্ব যখন কম হবে, কার থেকে, পতনস্থলের জলের ঘনত্ব থেকে, তখন সেটা বলবো হাইপোপিগনাল ফ্লো। এরপরে আমরা কি শিখে নেবো, এই তিনটে ফ্লো
কোথায় দেখা যায় এর কিছু বৈশিষ্ট্য শিখে নেব, তারপরে কিন্তু আসল মজা আছে। এই শেষের দিকে আমরা পুরো প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কোনটাকে হোমোপিগনাল বলছে, কোনটাকে হাইপোপিগনাল বলছে, এবং বদ্বীপ গঠনে এই তিনটে ফ্লোর মধ্যে কোনটা সব থেকে বেশি অ্যাক্টিভ ভাবে কাজ করে। ওকে, এবার চলুন আমরা এই তিনটে ফ্লো সম্পর্কে একটু জেনে নিই। প্রথম আমরা দেখে নেব হোমোপিগনাল ফ্লো। হোমো মানে তাহলে কি বলেছিলাম, নদীর জলের ঘনত্ব এবং পতনস্থলের জলের ঘনত্ব যখন সমান হবে সেটাকে আমরা হোমোপিগনাল বলেছিলাম। এই হোমোপিগনাল ফ্লো জেনারেলি কোথায় দেখতে পাওয়া যায়, পার্বত্য অঞ্চলের নদীতে দেখতে পাওয়া যায়। কি হয়, পার্বত্য অঞ্চলের নদীগুলো প্রচুর পরিমাণে লোড নিয়ে যখন কোনো ফ্রেশ ওয়াটার লেকে পতিত হয়, ঠিক আছে, অর্থাৎ ফ্রেশ ওয়াটার লেক যেখানে পতিত হচ্ছে সেটা মোহনা, যখন এই ফ্রেশ ওয়াটার লেকে পতিত হবে বা মিলে যাবে, তখন কি হয়, ওই মোহনার কাছে মানে মোহনার খুব কাছাকাছি জায়গায় খুব দ্রুত দুটো জল কিন্তু মিক্স হয়ে যাবে। খুব দ্রুত কি হবে, দুটো জল কিন্তু মিক্স হয়ে যাবে। কেন মিক্স হয়ে যাবে, কারণ দুজনের ঘনত্ব একই রকম। যেমন দেখবে, একটু মজা করি, যারা চা খোর বন্ধু আছে, দেখো দুজন আননোন ছেলে আছে, দুজনে কিন্তু চা আর সিগারেট খেতে খুব পটু, দেখবেন ওদের মধ্যে দ্রুত কিন্তু বন্ধুত্ব হয়ে যায়। যারা চা সিগারেট খায় তাদের কিন্তু বন্ধুত্ব খুব তাড়াতাড়ি করতে পারে, কারণ কি ক্যারেক্টার একই রকম, ওই জন্য দ্রুত মিশে যায়। কিন্তু দেখা গেল কেউ চা সিগারেট খায় না আর একজন চা সিগারেট খুব নেশা আছে, বন্ধুত্ব কিন্তু একটু হতে সময় লাগে। তাহলে এখানে যেহেতু দুটো ঘনত্ব সমান, তাই দ্রুত কিন্তু মিক্সিং হয়ে যাবে। এবার যেহেতু মোহনাকে যে দ্রুত মিক্সিং হয়ে যাবে, তাই এখানে কিন্তু কি হবে, ছোট্ট আকৃতি বদ্বীপ সৃষ্টি হবে। যে বদ্বীপগুলো সৃষ্টি হবে সেই বদ্বীপগুলো কিন্তু ছোট আকৃতির বদ্বীপ সৃষ্টি হবে। ওকে, আচ্ছা, এখানে যে বদ্বীপ সৃষ্টি হবে সেই বদ্বীপটার নাম দিচ্ছে কি গিলবার্ট টাইপ ডেল্টা। কেন গিলবার্ট টাইপ ডেল্টা নাম দিচ্ছে, তার কারণ যে গিলবার্ট ইউএসএতে, ঠিক আছে, এই এই ধরনের ডেল্টাগুলোকে উনি প্রথমে শনাক্ত করেছিলেন, তাই তার নাম অনুসারে আমরা ডেল্টার নাম দিচ্ছি কি গিলবার্ট টাইপ ডেল্টা। ওকে, উদাহরণ কি, যেমন যে লেক বনিভিলা ইউএসএতে একটা আছে ডেল্টা, এটা কার উদাহরণ কি, হোমোপিগনাল। এছাড়া কিছু গ্লেসিয়ার লেক আছে, কিছু ভলকানিক লেক আছে, যেখানে কিন্তু এই ধরনের ডেল্টা আমরা দেখতে পারবো। তাহলে হোমোপিগনাল ফ্লোর বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, এক নম্বর হচ্ছে জেনারেলি পার্বত্য নদী অঞ্চলে দেখতে পাওয়া যাবে। কি হবে, পার্বত্য নদী যখন মোহনায় মিশে যাবে ফ্রেশ লেক ওয়াটার, তখন সৃষ্টি হবে। এখানে কি হবে, মোহনার কাছাকাছি জায়গায় খুব দ্রুত মিক্সিং হবে। আচ্ছা, এখানে যে বদ্বীপ সৃষ্টি হবে, ছোট আকৃতির বদ্বীপ সৃষ্টি হবে, এবং বদ্বীপগুলো কিরকম টাইপ, উদাহরণ কি, বদ্বীপের নাম কি বলবো আমরা, গিলবার্ট টাইপ ডেল্টা বদ্বীপ। আর এই বদ্বীপগুলো কিন্তু খুব খাড়া ঢাল বিশিষ্ট হয়, কেন, যেহেতু পাহাড় অঞ্চল। আচ্ছা, আর কি হবে, উদাহরণটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই যে হোমোপিগনাল, এখানেও কিন্তু বদ্বীপ সৃষ্টি হবে। ওকে, তারপরে 2 নম্বর ফ্লো আমরা কি দেখে নেবো, 2 নম্বর হচ্ছে হাইপার পিগনাল ফ্লো। হাইপার মানে কি বলেছিলাম, নদীর জলের ঘনত্ব যখন বেশি হবে, ঠিক আছে, কার তুলনায় বেশি হবে, যখন পতনস্থলে জলের ঘনত্ব তুলনায় বেশি হবে, তখন সেটাকে বলছে হাইপার পিগনাল ফ্লো। এবার এই হাইপার পিগনাল ফ্লো মেনলি কি কারণে হয় না, যখন কোনো কোল্ড টেম্পারেচার থাকে কিংবা হাই স্যালিনিটি থাকে বা হাই সেডিমেন্ট লোড থাকে, তখন নদীর জলের ঘনত্ব বেড়ে যায়। এবার আপনারাই বলুন, নদীর জলের ঘনত্ব যদি বেশি হয়, এটা মনে করুন নদীর জল, এটা হচ্ছে সমুদ্রের জল, নদীর জল যখন সমুদ্রে গিয়ে পড়বে, তাহলে এর সমুদ্রের ঘনত্ব কি হচ্ছে, কম, নদী জলের ঘনত্ব বেশি, তখন কি হয়, নদীর জলটা খুব দ্রুত মোহনার কাছে অনেক গভীরে চলে যায়, মানে গভীরতায় চলে যায়। এবার যখনই গভীরতায় চলে যাবে, নুড়ি বালি পলিগুলো কিন্তু, যে নদীর সাথে যে নুড়ি বালি পলিগুলো এসছিল, সেগুলো কিন্তু অনেক গভীরে চলে যায়, ঠিক আছে। তাই এখানে কি হয়, একটা টার্বিডিটি কারেন্ট সৃষ্টি হয়, যে একটা মানে নদীর জল এবং সমুদ্র খুব দ্রুত মিক্স হয়ে যায়, দিয়ে একটা টার্বিডিটি কারেন্ট সৃষ্টি হয়। আর এখানে যে ডেল্টা সৃষ্টি হয়, সেই ডেল্টার নাম কি দিচ্ছে, সাব অ্যাকুয়াস ডেল্টা গ্রোথ। সাব অ্যাকুয়াস ডেল্টা জেনারেলি কোথায় দেখতে পাওয়া যায়, যে সমস্ত রিভার সাসপেন্ডেড লোড খুব বেশি, রিভার উইথ হাই সাসপেন্ডেড লোড, যেমন কি ইয়েলো রিভার কিন্তু চাইনা দেখতে পাওয়া যায়, এই নদীতে কিন্তু আমরা এই ধরনের ডেল্টা দেখতে পারবো। তাহলে কি হলো, এই দুটোর মধ্যে পার্থক্য আমরা কি দেখলাম, এখানেও ডেল্টা সৃষ্টি হচ্ছে, এখানেও ডেল্টা সৃষ্টি হবে। এখানে যে ডেল্টা সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলছি, গিলবার্ট টাইপ ডেল্টা, আর এখানে যেটা সৃষ্টি হচ্ছে সেটা কি বলছি, সাব অ্যাকুয়াস ডেল্টা। এই ডেল্টাটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, লেক বনিভিয়া, আর এটা কোথায় দেখতে পাচ্ছি, ইয়েলো রিভার চাইনা দেখতে পাচ্ছি। ওকে, এরপর আসবো আমরা হাইপোপিগনাল ফ্লো। হাইপোপিগনাল ফ্লো মানে কি, নদীর জলের ঘনত্ব যখন পতনস্থলে জলের ঘনত্ব, অর্থাৎ
হ্রদের সমুদ্র জলের ঘনত্ব থেকে কম হবে, তখন সেটাকে আমরা কি বলবো, হাইপোপিগনাল ফ্লো। এবার দেখুন এখানে কি হয়, যেহেতু নদীর জলের ঘনত্ব কম, সমুদ্র জলের ঘনত্ব বেশি, নদীর জল যখন সমুদ্র জলে পড়বে তখন নদীর জল কি হয় জানেন তো, যেহেতু হালকা, ও কিন্তু সমুদ্রের জলের উপর ভেসে বেড়াবে এবং ভাসতে ভাসতে অনেক দূর কিন্তু চলে যাবে, অনেক দূর কিন্তু অনেক এরিয়া পর্যন্ত কিন্তু নদীর জল ভাসতে ভাসতে উপরে ভাসতে ভাসতে চলে যাবে। এবার যখনই অনেক দূর পর্যন্ত ভাসতে ভাসতে চলে যাবে, এবার যত সময় যাবে ধীরে ধীরে কি হবে, নদীর যে সমস্ত পলি নুড়ি কাঁকড় বালিগুলো এসেছিল সেগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে আস্তে 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 নিচে কি হবে, জমা হবে। এই আস্তে 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 নিচে জমা হওয়ার ফলে কিন্তু সেখানে ডেল্টা সৃষ্টি হবে। এখানে যে ধরনের ডেল্টা সৃষ্টি হবে সেই ডেল্টাটাকে আমরা কি বলবো, আইডেল ডেল্টা। যেমন কি বার্ডস ফুট ডেল্টা, পাখির পায়ের মতো ডেল্টা সৃষ্টি হবে। এখানে উদাহরণ কি, মিসিসিপি, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, এই সমস্ত নদীতে যে ডেল্টাগুলো সৃষ্টি হবে এটা তার মধ্যে পড়বে। ওকে, তাহলে আমরা কি দেখলাম, এই যে তিনটে ফ্লোতেই কিন্তু ডেল্টা সৃষ্টি হচ্ছে, তাই তো। প্রথম যে ফ্লো হোমোপিগনালে কি ধরনের ডেল্টা সৃষ্টি হচ্ছে, গিলবার্ট টাইপ ডেল্টা। আচ্ছা, হাইপারে কি সৃষ্টি হচ্ছে, সাব অ্যাকোয়াস ডেল্টা। আর হাইপোতে কি সৃষ্টি হচ্ছে, বার্ড ফ্লুট লাইক ডেল্টা, বা যেগুলো আমাদের মিসিসিপি, গঙ্গা, ব্রহ্মপুত্র দেখতে পাওয়া যাচ্ছে সেই ডেল্টাগুলো। আচ্ছা, হাইপার পিগনাল ফ্লোতে যে ডেল্টা সৃষ্টি হচ্ছে কোথায় দেখতে পাওয়া যাচ্ছে, ইয়েলো রিভারে দেখতে পাওয়া যাচ্ছে চীনে। আচ্ছা, হোমোপিগনালের কোথায় দেখতে পাচ্ছি আমরা, লেক বনিভিলাতে দেখতে পাচ্ছি। তাহলে দেখুন এই তিনটে ফ্লোই কিন্তু ডেল্টা সৃষ্টি করে। কিন্তু যদি কোশ্চেন পড়ে আইডিয়াল ডেল্টা জন্য কোন ফ্লো সব থেকে দায়ী তিনটের মধ্যে, আমরা আইডিয়াল ডেল্টা বলতে কোনটাকে বুঝি, মিসিসিপি, গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, বার্ডসফুট। তাই এই তিনটের ফ্লোর মধ্যে কিন্তু এই যে হাইপোপিগনাল ফ্লো, এই হাইপোপিগনাল ফ্লোটা কিন্তু বদ্বীপ সৃষ্টির জন্য পুরো আইডিয়াল, বদ্বীপ সৃষ্টির জন্য আইডিয়াল। আচ্ছা, যেমন দেখবেন আপনাদের লাইফে কিন্তু অনেক স্যার ম্যাডাম এসছে, স্যার ম্যাডামের কাজ কিন্তু পড়ানো, তাই তো। সব স্যার ম্যাডাম কিন্তু আপনাদেরকে কোনো না কোনো বিষয় পড়াই, সে ভূগোল হতে পারে, জীবন বিজ্ঞান। কিন্তু আপনাদেরকে যদি বলে আপনার জীবনে আইডিয়াল স্যার কোনটা, তখন কিন্তু দু একজনের নাম আসে। এই ঠিক সেরকম এই তিনটে ফলোই কিন্তু ডেল্টা সৃষ্টি করবে, কিন্তু আইডিয়াল ডেল্টা, প্রকৃত ডেল্টা কোন ফলোতে সৃষ্টি হবে, হাইপোপিগনাল ফ্লোতে সৃষ্টি হবে। তাই পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে যে কোন ফ্লো আইডিয়াল ডেল্টা সৃষ্টির জন্য বা বদ্বীপ সৃষ্টির জন্য দায়ী, আমরা অবশ্যই বলতে পারবেন। আচ্ছা, এই তিনটে ফ্লোর ব্যাপারে যদি কোনো বৈশিষ্ট্য দেয় অবশ্যই পারবেন, কোথায় দেখতে পাওয়া যায় সেটাও পারবেন, আশা করছি পারবেন। এরপরে চলুন যেটা সব থেকে মজাদার বিষয় সেটা এবার আমরা শুরু করব। এবার আমরা পুরো প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব যে কোনটা হোমোপিগনাল ফ্লো, কোনটা হাইপারপিগনাল ফ্লো, কোনটা হাইপোপিগনাল ফ্লো, এবং হাইপোপিগনাল ফ্লো কীভাবে ডেল্টা সৃষ্টি করছে সেটা এবার আমি সুন্দর করে একটা উদাহরণ সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এই তিনটে ফ্লো শিখে নিই। এটা কি একটা কাঁচের গ্লাস, এটা কি নর্মাল জল, তাই তো। জলটা ঢালছি, এটা কি জল হয়ে গেল, নর্মাল জল। তাহলে এটাকে আমরা কি বলতে, মিষ্টি জল যেটাকে বলবো, তাই এটাকে আমরা ধরে নিন মিষ্টি জল। তাহলে এটা কিসের জল, অবশ্যই নদীর জল। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করব, এরপর আর একটা আমরা গ্লাস নেবো, ঠিক আছে। চলুন আর একটা গ্লাস নিই, এই গ্লাসটা নিলাম। আচ্ছা, এই গ্লাসও আগের মতো আমি জল ঢালবো, ঠিক আছে। এটাও কি হচ্ছে, নর্মাল জল, তাই দুটো নর্মাল জল, ঠিক আছে। একটু আমরা দেখে নিন ব্যাপারটাকে, এই দুটো গ্লাসে কিন্তু নর্মাল জল আছে। ওকে, এবার চলুন এরপরে আমরা ই করব, আচ্ছা আমরা কি নিশ্চিত কোন তো, এটা লবণ। আচ্ছা বলুন তো, এখানে লবণটা মিশিয়ে দিলাম, লবণটা কি করছি, মিশিয়ে দিচ্ছি, লবণটা মিশিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন, এবার দুটো গ্লাস ধরবো, একটাতে হচ্ছে নর্মাল জল, একটাতে লবণ জল। তাহলে এটা কিসের জল হবে, মিষ্টি জল মানে নদীর জল। এটা লবণ জল মানে কি জল, সমুদ্রের জল। তাহলে বলুন তো এখানে নদীর জলের ঘনত্ব কি কম হবে, সমুদ্র জলের ঘনত্ব কি হবে, বেশি হবে। চলুন আমরা বসিয়ে দিই, নদীর জলের ঘনত্ব যখন কম হবে, ঠিক আছে, এই যে নদীর জলের ঘনত্ব কম, ঠিক আছে, কার তুলনায় ঘনত্ব কম, সমুদ্রের জলের তুলনায় কম, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হাইপোপিগনাল ফ্লো, ঠিক আছে। চলুন
আমরা এবার দুটোকে মিক্স করি, মনে করি নদী সমুদ্রে পড়ছে। ওকে, আচ্ছা এবার দেখুন এরপর আমরা চলে আসবো কি 2 নম্বরে চলে আসবো। এই যে নর্মাল জল, এখানেও কিন্তু আমরা লবণ মিক্স করে দিলাম। ঠিক আছে, এবার ধরে নিন আপনি এই দুটি লবণ জলের পরিমাণটাও সমান ধরে নিন। ঠিক আছে, চলুন জলের পরিমাণটা সমান ধরে নিন, কারণ আমাকে ঢালতে হবে। দুটো জলই লবণ জল, ধরে নিন দুটো জলের ঘনত্ব সমান। তাহলে সেটাকে আমরা কি বলবো, চলুন দেখিনি। যখন দুটো জলের ঘনত্ব সমান হবে তখন সেটাকে আমরা কি বলবো, হোমোপিগনাল। আচ্ছা দেখুন, দুটো জল যখন মিক্স করবো দ্রুত দেখুন মিশে যাচ্ছে, দেখুন 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 দ্রুত মিশে যাচ্ছে। কারণ কি জন্য, দুইটি লবণ জল, তাই দুইটি দ্রুত মিশে যাচ্ছে। এটাকে আমরা কি বলবো, হোমোপিগনাল ফ্লো। তাহলে আমরা হোমোপিগনাল ফ্লো বুঝে নিলাম। আচ্ছা, হাইপোপিগনাল ফ্লো বুঝে নিলাম। ঠিক আছে, এবার বুঝবো কি হাইপারপিগনাল ফ্লো। যখন নদীর জলের ঘনত্ব বেশি হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, হাইপারপিগনাল ফ্লো। আচ্ছা, এখানে যদি আমি আরো লবণ দিই, এখানে যদি আমি আরো লবণ দিই, আরো লবণ দিলাম, আরো কি করলাম, আরো লবণ দিলাম, কি হচ্ছে, ঘনত্ব বেড়ে যাচ্ছে। এরপরে আপনারা একটা জিনিস একটু দেখবেন, ঠিক আছে। এবার আপনারা দেখবেন, দেখুন জল ঢালছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এই দুটো জলের মধ্যে ঘনত্ব কার বেশি, এটা, এই জলের ঘনত্ব কম। এবার এই দুটো জল যখন দেখবেন আমি ঢালবো তখন যেটার ঘনত্ব বেশি সেই জলটা দেখবেন দ্রুত নিচে দিকে নেমে যাবে। দেখুন 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 দ্রুত, দেখুন দ্রুত কিন্তু নিচে দিকে নেমে যাচ্ছে। দ্রুত কি হচ্ছে, জলটা নিচে দিকে নেমে যাচ্ছে। কি জন্য দ্রুত জলটা নিচে দিকে নেমে যাচ্ছে, কারণ এই জলের ঘনত্ব বেশি, তাই দ্রুত কিন্তু নিচে দিকে নেমে যাচ্ছে। ওকে, চলুন তাহলে দেখুন, নদী জলের ঘনত্ব বেশি হওয়ার ফলে কি হচ্ছে, নদীর জল যখন সমুদ্রে মিশবে তখন দ্রুত কি হবে, নদীর জলটা অনেক নিচে দিকে নেমে যাবে এবং সেখানে যে পলি বালিগুলো থাকবে সেটাও কিন্তু দ্রুত নিচের দিকে নেমে যাবে। ওকে, এরপর চলুন আমরা যেটা ব্যাখ্যা করব যে হাইপোপিগনাল ফ্লো কিভাবে বদ্বীপ সৃষ্টি করে সেটা আমরা এরপরে ব্যাখ্যা করব। ঠিক আছে, চলুন চলুন এবার দেখা যাক। দেখুন এটা জল ঢালছি, এ নর্মাল জল। আচ্ছা, ধরে নিন এই জলের ঘনত্বটা কম। ওকে, এটাকে সমুদ্র জল ধরে নিন, এ ফ্রেশ ওয়াটার। ঠিক আছে, ঘনত্ব কম, যেহেতু ঘনত্ব কম তাই এটাকে আপনারা ধরে নিন কোনো হ্রদের জল কিংবা সমুদ্রের জল অথবা মোহনার জল। ওকে, এবার চলুন আমরা আর একটা গ্লাস নেব, সেই গ্লাসে আমরা নদীর জলের সৃষ্টি করব। ঠিক আছে, নদীর জল তৈরি করব। আচ্ছা দেখুন, এটা প্রথমে নর্মাল জল নিলাম। ঠিক আছে, এরপরে কি হবে, আচ্ছা এটা তাহলে নর্মাল জল। আচ্ছা, এখানে আমি কিছু একটু লাল কালারের ফুড কালার মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন লাল রঙের ফুড কালার মিশিয়ে দিলাম। ওকে, কেমন লাগছে, ভালো লাগছে। এই যে লাল রঙের ফুড কালার মিশিয়ে দিলাম, ঠিক আছে, আর এটা নর্মাল জল। ওকে, আচ্ছা এই দুটো কালারের মধ্যে কিন্তু এই যে লাল জলটা এর ঘনত্ব কিন্তু কম। এই দুটো জলের মধ্যে যে নর্মাল জল এর ঘনত্ব বেশি, আর এই যে লাল কালারের জলটা ফুড কালারের জল এর ঘনত্ব কিন্তু কম। তাহলে যেহেতু এর জলের ঘনত্ব কম, এটা হচ্ছে কি নদীর জল বলেছি, আর এটা কি বলেছিলাম, সমুদ্রের জল। তাহলে দেখুন এই যে ফ্রেশ ওয়াটার যেটা আছে, যেহেতু ঘনত্ব কম এটাকে আপনারা ধরে নিন সমুদ্রের জল। আচ্ছা, এই যে লাল রঙের যে জলটা আছে এটা হচ্ছে কিসের জল, নদীর জল। তাহলে এই জলে ঘনত্ব কি হয়, কম, এই জলে ঘনত্ব বেশি। এরপরে আমি কি করব, এই যে লাল ওয়াটার অর্থাৎ নদীর জল, এখানে দেখুন আমি কিছু বালি দিচ্ছি। ঠিক আছে, এই যে বালি, কিছু বালি দিলাম। ঠিক আছে, দিয়ে নদীর জলটাকে আমি তৈরি করলাম। এরপর আমি কি করব, এখানে পরীক্ষা করে আপনাদেরকে দেখাবো এই নদীর জলটা যার ঘনত্ব কম, বালি সমেত নদীর জল যার ঘনত্ব কম, সমুদ্র জলে ঘনত্ব বেশি। এবার নদীর জলটা কিন্তু দেখবেন আস্তে আস্তে যখন আমি এই গ্লাসে ঢালবো অর্থাৎ সমুদ্র জলে ঢালবো তখন এই লাল রঙটা কি হবে জানেন তো, লাল রঙটা তখন প্রথমে কি হবে, গোটা কাঁচের গ্লাসে ছড়িয়ে যাবে, তারপর আস্তে 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 করে কি হবে, এই বালিগুলো কিন্তু নিচের দিকে থিতিয়ে যাবে। ঠিক আছে, যেটা কিন্তু বদ্বীপের ক্ষেত্রে হয়। বদ্বীপের ক্ষেত্রে কি হয়, নদী যেহেতু জলের ঘনত্ব কম ও কিন্তু কি করে সমুদ্রের কিন্তু বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু ওপরে ওপরে ভেসে বেড়ায়।
এবার অনেকটা জায়গা জুড়ে ভেসে বেড়ালো। তারপর যত সময় যাবে ধীরে 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 কি হয় বলুন তো, তখন নদীর মধ্যে যে সমস্ত পলিবালি আছে সেগুলো কিন্তু থিতিয়ে যায় এবং তখনই কিন্তু আইডেল বদ্বীপ সৃষ্টি হয়। চলুন এবার আমরা কিন্তু এবার পরীক্ষা করব। এটা হচ্ছে কি সমুদ্রের জল, নদীর জল। চলুন আস্তে আস্তে ঢালছি, দেখবেন ওপরে ভেসে বেরোবে প্রথমে। দেখুন 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 ওপরে ভাসছে, আস্তে আস্তে কিন্তু দেখুন লাল রং নিচে দিকে নামছে, দেখতে পাচ্ছেন? দেখুন আস্তে আস্তে দেখুন প্রথমে ওপরে গেল, দেখুন আস্তে আস্তে কিন্তু আমি যখন গোটাটাই ঢেলে দেবো, ঠিক আছে, আমি যখন গোটাটাই ঢেলে দেবো, ঠিক আছে, গোটাটাই ঢেলে দিলাম। দেখুন আমরা রেজাল্টটা দেখুন খালি, আস্তে আস্তে দেখুন বালিগুলো কিন্তু দেখুন 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 আস্তে আস্তে বালিগুলো কিন্তু কি হচ্ছে, নিচে চলে যাচ্ছে। বালি দেখতে পাচ্ছেন? ঠিক সেম ঘটনা কিন্তু এখানে হয়। বালি আমরা দেখতে পাচ্ছেন, বালিগুলো কিন্তু নিচে থিতিয়ে পড়েছে। বদ্বীপ গঠনের ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা হয়। নদীর কম ঘনের জল যখন সমুদ্রের বেশি ঘনত্বে পড়ে, নদীর জল কি হয়, দীর্ঘ জায়গা জুড়ে ভেসে বেড়ায় এবং তারপর ধীরে ধীরে যে পলি বালিগুলো কিন্তু এই যেমন নিচে জমা হচ্ছে, এইভাবে কিন্তু নিচে জমা হয়ে বালের সৃষ্টি করে। তাহলে আশা করছি আর ভুল হবে না। বলুন তো বদ্বীপ সৃষ্টির জন্য কোন ফ্লো দরকার? অবশ্যই হাইপো ফ্লো। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন আশা করি। চলুন এবার দেখে নিই। তাহলে এটা হচ্ছে কি বদ্বীপ গঠনের জন্য আদর্শ। আশা করছি ক্লাস বুঝতে পেরেছেন। ঠিক আছে, ক্লাস যদি বুঝতে পারেন, একটা রিকোয়েস্ট থাকলো, আমরা অবশ্যই ক্লাস কিন্তু সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন এবং সবাইকে বোঝার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।